হৃদমায়ার প্রেম গাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। রাতের শেষ প্রহর কাটিয়ে ধরণীতে ভোরের আভাস, চারপাশে অন্ধকার আবছায়া তখনও কাটেনি পুরোপুরি। সকাল 4:56 কি 57 ঘরে হৃদের রেগুলার চেক আপে ডাক্তাররা উপস্থিত। সেখানে খান পরিবারের সকলেই কেবিনে জমাট বেঁধে দাঁড়িয়ে। হৃদের অ্যাক্সিডেন্টের বিগত 45 দিনের পর আজ হৃদের হুঁশ ফিরেছে। যদিও এখনো চোখ মেলে তাকায়নি, তবে ডাক্তারদের খবর পেয়ে এই শেষ রাতের মধ্যে খান পরিবারের সকলেই হাসপাতালে ভিড় জমিয়েছে খুশিতে। হৃদ চোখ মেলে যেন আপনজন সকলকে পাশে পায় সেই আস্থায়। যদিও হৃদের শরীর বিগত 1 সপ্তাহ ধরেই রেসপন্স করছিল, তবে আজ সজ্ঞানে ফিরবে বলে এমনটা জানালো ডাক্তাররা। হলোও তাই। সকাল 5:07 হৃদের হুঁশ ফিরল। নাকে অক্সিজেন নলটা বাঁধা। অল্প মাথা দুলিয়ে বেশ অনেকটা সময় নিয়ে হুঁশে ফিরল হৃদ। বন্ধ চোখের পাতা টেনে খুলতে গেলে আবারও ঝাপটিয়ে বন্ধ করে নিল সে। অনেকদিন পর হঠাৎ আলোর তেজে রশ্মিটা যেন হুট করে হৃদের চোখে সইল না। তাই ডাক্তার নার্সকে বলল রুমের আলো কমিয়ে দিতেই হৃদ ঝাপটা চোখে পুনরায় একইভাবে চোখ খোলার চেষ্টা করতে অল্প আলোতে দেখলো বেশ অনেকগুলো পরিচিত মুখকে। মাথায় অসহ্য ব্যথা অনুভব হতেই হৃদ বিরক্তিতে চোখ খিচে বন্ধ করে নিজের বাম হাত মাথায় রাখতে চাইলে সেই হাতটা কেঁপে উঠল দুর্বলতায়। পাশে দাঁড়ানো ডাক্তার তৎক্ষণাৎ হৃদের হাত ধরে সাহায্য করল ভারসাম্য রাখতে। হৃদ কোথায় আছে, তার সাথে কি হয়েছে সেসব হুট করে কোনো কিছুই মনে করতে পারল না। আর না আশেপাশের উৎসুক মানুষগুলো কারা সেটাও ঠাহর করতে পারল। অতি বিরক্তিতে কেমন কপাল কুঁচকে রাখছে বারবার। ঝটকায় ডাক্তারের হাতটাও ছাড়িয়ে নিল নিজের থেকে। অল্প আওয়াজে কিছু বলতে চেয়ে ঠোঁট নাড়ালো। স্বল্পভাষী কিছু বলতে না পেরে পুনরায় চোখ মেলে তাকালো সামনে। এবার বেশ কিছু মুখ হৃদের চোখে স্পষ্ট হলো। সেই সাথে পরিচিতও লাগলো সবাইকে। একপাশে সুফিয়া খান, রাদিফ দাঁড়িয়ে, অন্য পাশে নিহাল খান, আয়ন আর ডাক্তারসহ 2 জন নার্স। পায়ের কাছে আরাফ খান, হেনা খান, সঙ্গে আয়নের পুরো পরিবার দাঁড়িয়ে। সকলের মাঝে খুশির অশ্রু। হৃদ তাদের হাসি কান্নার ব্যাপারটা তখনও বুঝল না, আর না ধরতে পারল এই অসময়ে সকলে কেন হৃদের রুমে ভিড় জমিয়ে দাঁড়িয়ে। তার অসহ্য মাথা ব্যথাও কমছে না। বিরক্তিতে হৃদ হুট করে উঠে বসতে চাইলে হাতের ক্যানোলা আর নাকের অক্সিজেন নলে টান খেয়ে হৃদ বিরক্তিতে উঠে বসতে 2 হাতের টানে নাকের নল আর বাম হাতের ক্যানোলা খুলে ফেলতে বলল, বাল, এই বাল ছাল কে লাগিয়েছে আমার হাতে? ফালা এগুলা, অসহ্য। হৃদ চট করে মনে করতে পারল না নিজের অ্যাক্সিডেন্টের বিষয়টা। আর না বুঝতে পারল তার মাথার ব্যথার কারণটা। তার মনে হলো সে ঘুম থেকে সবে উঠে বসেছে মাত্র। কোথায় আছে, কেন আছে, এই বিষয়গুলো এখনো হৃদের বোধগম্যে নেই। হৃদের 2 হাতে টেনে সবকিছু খুলে ফেলতে দেখে উপস্থিত সকলে আঁতকে উঠল। আয়ন স্থির ভঙ্গিতে হৃদকে থামাতে চেয়ে চিৎকার করে বলল, এসব কি করছিস হৃদ? থাম প্লিজ, তুই অসুস্থ। আয়নের কথায় অধৈর্য হৃদ বিরক্তিতে বলল, বালের অসুস্থ আমি? সর সামনে থেকে। আমার রুমে কি তোদের? বের হ, যা। কথাগুলো বলতে বলতে হৃদ পেট গলিয়ে রক্ত বমি করতে
ছেলেকে তৎক্ষণাৎ 2 হাতে জাপটে ধরল সুফিয়া খান। হৃদের খালি পেটে তেমন কিছু না থাকায় গলায় আটকে থাকা মোড়া রক্তটুকু বের হতেই হৃদ আবারও নিস্তেজ হয়ে পড়ল। উপস্থিত ডাক্তাররা হৃদের চেক আপ করতে চেয়ে আদেশ করল পরিবারের সকলকে বেরিয়ে যেতে, পেশেন্টের কাছে ভিড় না জমাতে। উপস্থিত সকলে দ্বিমনা করলো বের হতে। সকলেই হৃদের সাথে কথা বলতে চায়, অথচ হৃদ অকারণে অধৈর্য হয়ে রেগে যাচ্ছে বারবার। গায়ের উপর ডাক্তারের হাতটাও বিরক্তিতে ঝটকা মেরে ফেলে দিতে দিতে হৃদ বলল, বাল, মেয়ে মানুষের মতন হাতাহাতি করছেন কেন? সরেন। হৃদের তপ্ত মেজাজে বাংলা ভাষা বলা কথাগুলো ইউরোপিয়ান ডাক্তারের বোধগম্য না হলে উপস্থিত সকলে বেশ থতমত খেয়ে দাঁড়িয়ে। হুঁশে ফেরার পর থেকে হৃদ অকারণে বিরক্ত, আর রেগে যাওয়ার কারণটা সকলের বুঝতে না পারলেও ডাক্তার হৃদের মেজাজ নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং খুবই স্বাভাবিকের ন্যায় হাস্যোজ্জ্বল মুখে নিজের ভাষায় হৃদকে উদ্দেশ্য করে বলল, নাও ইউ আর পারফেক্টলি ফাইন ইয়াং ম্যান। হৃদ কিছু বলবে তার আগেই একজন নার্স কাপে করে অল্প গরম পানি নিয়ে আসলো হৃদের গলায় আটকে থাকা রক্তগুলো পরিষ্কার করতে। হৃদ সুন্দরী নার্সটিকে দেখে নাক মুখ কুঁচকে ফেলতেই সুফিয়া খান আগ বাড়িয়ে নিজের হাতে নিল সেই কাপটি। হৃদের হুঁশে ফেরার পর থেকেই তিনি নীরব দর্শক ছিলেন, ছেলের মতিগতি লক্ষ্য করছিল। অ্যাক্সিডেন্টের কারণে হৃদের মুডে পরিবর্তন এসেছে। এবার কতটুকু পরিবর্তন এসেছে সেটা এখনো বোঝা দেয়। তিনি হৃদের কপালে হাত রাখতেই হৃদ ঘাড় বেঁকিয়ে তাকালো মায়ের দিকে। চোখের সামনে মাকে দেখে একই মেজাজে বলল, এত রাতে আমার রুমে কি তোমাদের? বিরক্ত লাগে, যাও সবাই। সুফিয়া খান বেশ শান্তভাবে হৃদের পিঠে হাত বুলিয়ে কাপের গরম পানিটুকু ছেলের মুখে দিতে দিতে বলল, ঠিক আছে, সবাই চলে যাবে, আগে তুমি গরম পানিটুকু দিয়ে গলা পরিষ্কার করো, তারপর। হৃদ মুখে পানিটুকু নিল না, বরং মাথায় চেপে ধরল। আমার মাথা ব্যথা করছে কেন? আসিফ কই? আসিফকে ডাক দাও। হাতের কাপটা চেপেই সুফিয়া খান শান্ত গলায় উত্তর করে বলল, আসিফ নেই। কথাটা শুনে আবারও চট করে মেজাজ খারাপ হলো হৃদের। বিরক্তিতে বলল, আসিফ নেই মানে মরে গেছে ও? সুফিয়া খান একই শান্ত উত্তর আসলো তক্ষুনি, না, মরে নাই, আছে। তাহলে ডাক দাও। সুফিয়া খানকে বলতে না দিয়ে কথার মাঝে রাদিফ উত্তর করে বলল, ভাই, তুমি আগে একটু রেস্ট নাও, আসিফ ভাইয়ের সঙ্গে না হয় পরে কথা বলো। তোদের বলেছি জ্ঞান দিতে, তোরে বলেছি ডাক দিতে। হৃদ অকারণে সবার উপর রেগে যাচ্ছে দেখে সুফিয়া খান রাদিফকে থামিয়ে হৃদকে শুধিয়ে বলল, তুমি অসুস্থ বলে আসিফ এখানে নেই। তুমি হসপিটালে আছো হৃদ, তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল মনে নেই? সুফিয়া খানের কথায় হৃদের কপালে ভাঁজ তীক্ষ্ণ হয়। 1 মিনিট চুপ করে যেতেই সম্পূর্ণ ঘটনা মাথায় আসলো। সে তো বিকেলের দিকে অ্যাক্সিডেন্ট করেছিল। আচমকা একটা ট্রাক তাকে চাপা দেয়, তারপর সে রাস্তায় লুটিয়ে পড়ে। জ্ঞান হারানোর আগে সে দেখেছিল বউকে চিৎকার করে কাঁদতে। তার বউ তার পাশেই ছিল। বউয়ের কথা মাথায় আসতেই হৃদ চট করে আশেপাশে তাকিয়ে মায়ের খোঁজ করল। আশেপাশে উপস্থিত সবাইকে খুঁজে পেলেও শুধু তার বউ আর আসিফকে ছাড়া। বেয়াদব বউটা তার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে হসপিটালে আসলো না দেখা করতে, নাকি এসেছে? যদি এসে থাকে তাহলে হৃদ যে হুঁশে ফিরেছে সেই খবর পায়নি এখনো, নাকি হাসপাতালের মধ্যেও পড়ে ঘুমাচ্ছে স্বামীর খবর না নিয়ে। শান্ত হয়ে যাওয়া মেজাজ আবারও খিচে গেল মায়ের উপরে। তার হুঁশ ফেরার পর কেন বেয়াদব বউটা দেখা পেল না সে কারণে। হৃদ খিচে যাওয়া মেজাজে কিছু বলবে তার আগে আবারও মাথায় চক্কর দিয়ে উঠল হৃদের। শরীর দুর্বল থাকায় ঝুলে পড়তে দেখে ডাক্তার সহ প্রায় সকলে হৃদকে ধরল। হৃদের শরীর ছেড়ে
বেডে শুয়ে পড়তে পড়তে ডাক্তার মুহূর্তে হৃদের নাকে অক্সিজেন নল লাগাতে চাইল। হৃদ তাতে বাধা দিয়ে সুফিয়া খানের উদ্দেশ্যে ছোট করে বলল, আমার বউ কই আম্মু? হৃদের ছোট কথায় সুফিয়া খানের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। ছেলে যে বিয়ে করেছে, তার বউ আছে, সেটা এতদিন ওনার মাথায় ছিল না। ছেলের টেনশনে বাকি সবকিছু ভুলে বসেছিল তিনি। কিন্তু ছেলের সজ্ঞানে ফিরে সে তার বউয়ের খোঁজ করছে দেখে তিনিও তৎক্ষণাৎ উত্তর করতে পারল না। কেমন নিশ্চুপ আর নিস্তব্ধ হয়ে গেল। মূলত উনি নিজেও জানেন না ওনার ছেলের বউ কোথায় আছে, কেমন আছে। স্বামীর অসুস্থতায় বউকে পাশে রাখতে হবে, সেটাও এতদিনে ওনার ধারণাতে ছিল না। সুফিয়া খানকে উত্তর করতে না দেখে হৃদ পুনরায় একই প্রশ্ন করল, আমার বউ কই? সুফিয়া খানের মেরুদণ্ড সোজা হলো। তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকালো। রাদিফ, আয়ন, হেনা খান, আরাফ খান, নিহাল খান, এমনকি আয়নের বাবা মাও সুফিয়া খানের মুখের দিকে তাকিয়ে অপরাধী দৃষ্টিতে। সকলেই জানে হৃদ বিবাহিত, অথচ কারোর কাছে হৃদের বউয়ের কোনো খোঁজ নেই। সুফিয়া খান দৃষ্টি ঘুরিয়ে আবারও তাকালো বেহুশ হৃদের দিকে। ডাক্তার হৃদকে ঘুমের ইঞ্জেকশন পুশ করেছে। তিনি সেই দিকে তাকিয়ে থেকে আয়নের উদ্দেশ্যে বলল, আসিফকে ফোন দাও। আয়ন, বলো মায়াকে ভিডিও কলে আসতে। জি মামি। দুপুর 12টার ঘরে তীব্র ঠান্ডায় তুষারপাতে তলিয়ে লন্ডন শহর। সকাল থেকে মায়ের খোঁজে খানবাড়ির পরিবারের সকলে, অথচ সকাল থেকে দুপুর গড়ালো, দুপুর থেকে বিকেল। লাপাত্তা মায়ের খোঁজ খান পরিবারের কেউ করতে পারল না। প্রথমে বিষয়টা এত জটিল না লাগলেও এখন বেশ টেনশনে কপাল কুঁচকে যাচ্ছে সুফিয়া খানের। নিহাল খান বাংলাদেশে আরিফের কাছে কল করে যাচ্ছে মায়ের সন্ধানে। ফাহাদকেও করেছে, অথচ আরিফের নাম্বারটা অফ যাচ্ছে বরাবরের মতনই। ফাহাদ নিজেও তার শ্বশুরবাড়ির কারোর খবর দিতে ব্যর্থ। মুক্তার ফোনও অফ। নিজের বউ কোথায় আছে সে খবর বিগত 2 দিন ধরে ফাহাদের কাছে নেই। এই তো 2 দিন আগেই অকারণে ফাহাদের সঙ্গে ঝগড়া করে ফোন বন্ধ করেছিল মুক্তা। তারপর থেকেই ওই বাড়ির কারোরই খবর নেই। শ্বশুর শাশুড়ির নাম্বারও অফ যাচ্ছে। হুট করে ওই বাড়ির সকলের নাম্বার অফ হয়ে যাওয়াতে টেনশনে পড়ে গেলেন সুফিয়া খান। আসিফকে দিয়ে তৎক্ষণাৎ লোক পাঠালো আশুগঞ্জ। বাড়িতে মস্ত বড় তালা ঝুলছে গেটের দরজায়। সেখানে মায়াদের পরিবারের কেউ উপস্থিত নেই। মায়া বা তার পরিবারের লোক কোথায় আছে কারো জানা নেই। টেনশনে কেমন অপরাধ বোধে ভুগল হৃদের মা বাবা দুইজনেই। আয়ন অস্থির উত্তেজনায় মানুষ লাগিয়ে খোঁজ করল জুঁইয়ের, কিন্তু সকলেই খোঁজ দিতে ব্যর্থ। আয়নের মনে হলো এতদিন জুঁইয়ের খবর না নিয়ে সে এক প্রকার পাপ করেছে। সেই দিন ফাহাদের উড়নচণ্ডী কথায় বিশ্বাস না করাও তার ঠিক হয়নি। অন্তত একবারের মতন আয়ন আশুগঞ্জে লোক পাঠিয়ে সবার খোঁজ করা দরকার ছিল। তাহলে হয়তো আজ এভাবে হারিয়ে যেতে পারত না। টেনশনে আয়ন কেমন বুক ব্যথা অনুভব করলো। হৃদকে কি উত্তর দিবে সেই চিন্তায় অস্থির হলো। হৃদের হুঁশ আবারও যখন সন্ধ্যার দিকে ফিরল, তখন সে একই প্রশ্নের সম্মুখীন হতে হলো সুফিয়া খানকে। মায়া কই আম্মু? হৃদের প্রশ্নে নিশ্চুপ দাঁড়িয়ে সুফিয়া খান, আয়ন, নিহাল খান, রাদিফ সকলেই থমথমে মুখে দাঁড়িয়ে। শুয়ে থাকা হৃদ উঠে বসতে চাইলে রাদিফ নিহাল খান ধরে বসালো। হৃদ শারীরিকভাবে সুস্থ, শরীরের কোথাও কোনো ব্যথা পায়নি সে। মাথায় আঘাতটা 1.5 মাসে শুকিয়ে গেছে প্রায়। মাথায় সার্জারি হয়েছে মোট দুটো। মাথায় অস্ত্রোপচার করায় মাথা ব্যথা
করছে তার। হাই পাওয়ার মেডিসিনের কারণে শারীরিকভাবেও বেশ পরিবর্তন ঘটেছে। শরীর ফুলে চটচটে মেজাজে হয়ে গেছে। হৃদকে রেগে যেতে দেখে সুফিয়া খানের হয়ে রাদিফ কিছু বলতে চাইলে হাত উঠিয়ে থামায় সুফিয়া খান। তিনি শান্ত স্বরে বললেন, এখানে নেই। সুফিয়া খানের কথা শেষ হতে হতে হৃদ অধৈর্য গলায় শোধালো, এখানে না থাকলে কই আছে? ওকে আসতে বলো। সুফিয়া খান ঘোরাতে চেয়ে বললেন, মায়া পরে আসবে, তুমি আগে রেস্ট করো। নিজের মায়ের কথা ঘোরাতে দেখে হৃদের কপাল কুঁচকে আসলো। সন্দিহান দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলল, আমার সাথে মায়াও ব্যথা পেয়েছে কাল? হৃদের ধারণা সে কাল অ্যাক্সিডেন্ট করেছিল আর আজ সে হুঁশে ফিরেছে। হৃদ নিজের অসুস্থতা নিয়ে সে এখনো অবগত নেই। সুফিয়া খান ছোট করে উত্তর দিয়ে বলল, না। তাহলে এত কাহিনী করছো কেন? ডাকো ওকে, আই ওয়ান্ট টু সি হার। সুফিয়া খান কিছু বলবে তার আগেই রাদিফ উত্তর দিয়ে বলল, ভাবি তো এখানে নেই ভাই, বাংলাদেশে আছে। খানিকটা অসন্তুষ্ট গলায় জানতে চাইল হৃদ, তাহলে আমি কই? লন্ডনে। লন্ডনে? রাদিফ হৃদকে সবটা জানিয়ে বলল, হ্যাঁ ভাই, আমরা তোমাকে নিয়ে লন্ডন শহরে 1.5 মাস যাবত আছি। 1.5 মাস যাবত। আজ 1.5 মাস পর তোমার জ্ঞান ফিরেছে সকালে, সেজন্যই ভাবি এখানে নেই। রাদিফের কথায় যেন হৃদের মস্তিষ্ক টনক নড়ে উঠল। সুফিয়া খানের দিকে তাকিয়ে প্রশ্ন করে বলল, আমি লন্ডনে হলে আমার বউ বাংলাদেশে কেন আম্মু? সুফিয়া খান থমথমে মুখে উত্তর দিয়ে বলল, তোমার টেনশনে বাকি কিছু মনে ছিল না আমার। মায়ের ব্যাপারটা আমার মাথা থেকে ছুটে গিয়েছিল। মায়ের কথায় শরীরে রক্ত টগবগিয়ে উঠল হৃদের। সে অসুস্থ বলে তার বউয়ের খোঁজ করবে না তার পরিবার? অবহেলা করবে? আজ যদি হৃদ জীবিত না থাকতো তাহলে তার বউয়ের খেয়াল করতো না তারা? হৃদ তিরতির মেজাজে বলল, তোমার কি মনে ছিল না আম্মু? ছেলের টেনশনে ছেলের বউয়ের খোঁজ করতে মনে ছিল না? সুফিয়া খানকে চুপ থাকতে দেখে হৃদের মেজাজ বিগড়ে গেল। দাঁতে দাঁত চেপে আয়নের উদ্দেশ্যে বলল, আসিফকে কল দে আয়ন, বল মায়াকে দিতে, কথা বলবো আমি। আয়ন কেমন অনিশ্চয়তায় বলল, আরিফের ফোন অফ, সে ইন্ডিয়াতে আছে। তাহলে ওই বাড়ির অন্য কাউকে কল দে। আয়ন হৃদকে সত্যটা জানিয়ে বলল, সকাল থেকে খোঁজ করছি, ওই বাড়ির কারোর কোনো খবর পাচ্ছি না, সবার ফোন অফ। লোক পাঠিয়েছিলাম আশুগঞ্জে, তারা জানিয়েছে মায়াদের বাড়িতে নাকি তালা। আশেপাশে খোঁজ করেছি, আমাদের লোক কেউই মায়ার পরিবারের খবর দিতে পারেনি। বলতে গেলে এখনো খোঁজ পাওয়া যায়নি মায়াদের। আয়নের কথা শেষ হতে হতে হৃদ হাতের ক্যানোলা টেনে খুলে ছিটকে ফেলল ফ্লোরে। তার যা বোঝার বোঝা হয়ে গেছে। তার উপস্থিতিতে কেউ তার বউয়ের খোঁজ করেনি। তার বউ ভালো নেই, ভালো থাকার কথাও না। ওদের বিয়েটা এখনো দুই পরিবারের সম্মতি পায়নি। এর মাঝে হৃদের অ্যাক্সিডেন্ট হয়, তার বউ একা হয়ে যাবে, সেটাই স্বাভাবিক। হৃদের অনুপস্থিতিতে তার পরিবার অন্তত তার বউয়ের পাশে দাঁড়ানো প্রয়োজন ছিল। অপ্রয়োজনীয় অবহেলায় না জানি কতটা দেরি হয়েছে হৃদের হুঁশ ফিরতে। অজানা ভয়ে হুট করে হৃদের বুক কাঁপল। বাংলাদেশে ফিরতে খুব বেশি দেরি যাতে না হয়ে যায় সেই দোয়াই করল। বাকি সবাই বাদ হৃদের অন্তত নিজের মা বাবার উপর বিশ্বাস ছিল তারা হৃদের অনুপস্থিতিতে তার আমানতের খেয়াল রাখবে, অন্তত অযত্নে অবহেলা করে দূরে সরিয়ে রাখবে না। কিন্তু তার কিছুই হলো না। হৃদের বাবা মা দুইজনেই ওর বিশ্বাস ভাঙল। সেজন্যই আপাতত হৃদ নিজের বাবা মাকে এড়িয়ে যেতে চাইল, নয়তো দেখা যাবে রাগের বশে বাবা মার সঙ্গে সে বেয়াদবি করে ফেলবে। অতিরিক্ত রাগে হৃদের শরীরে শিরা দপদপ করে উঠল। ইংল্যান্ডের বাতাসেও হুট করে কেমন জানি বিষাক্ত লাগছে। তার এই মুহূর্তে বাংলাদেশে ফেরা জরুরি। তাই বেড থেকে নামতে নাকের অক্সিজেন নলটা টেনে খুলে ফেলতে রাদিফকে বলল, আসিফকে কল দে রাদিফ, আমি বাংলাদেশে ফিরব।
হৃদের কথায় আঁতকে উঠল সকলেই। হৃদের চিকিৎসা এখনো শেষ হয়নি, লন্ডনে থাকা হৃদের জন্য জরুরি। রাদিফ আঁতকে ওঠার মতন করে বলল, ভাই তুমি অসুস্থ, তোমার চিকিৎসা প্রয়োজন। রাদিফকে বলতে না দিয়ে হৃদ বলল, চিকিৎসা শেষ, শার্ট দে। বলতে বলতে হৃদ গায়ের হসপিটালের ইউনিফর্মটা টেনে খুলতে লাগলো। হৃদের জন্য আনা রাদিফের শার্টগুলো থেকে একটা শার্ট গায়ে জড়ালো। পরপর সবগুলো শার্ট একের পর এক গায়ে জড়িয়ে টেনে খুলতে লাগলো রাগে। রাদিফের আনা একটা শার্টও তার গায়ে ফিট আসলো না। হৃদের বিগড়ানো মেজাজটা আরো খিচে গেল রাদিফের ওপরে। চোয়াল শক্ত করে বলল, বালের শার্ট এনেছিস তুই আমার? একটাও গায়ে লাগছে না। আমার সাইজ জানিস না তুই? জানি ভাই। তাহলে এসব ব্লাউজের মতন শার্ট কেন এনেছিস? একটাও গায়ে আসছে না। রাদিফ চোখ আড়িয়ে হৃদের মাথা থেকে বডি পর্যন্ত চোখ ঘোরালো। হৃদকে দেখতে কেমন গাজনি টাইপের আমির খানের মতন লাগছে। গাজনি টাইপ আমির খানের মতন লাগছে। সার্জারি করার কারণে ন্যাড়া মাথায় করতে হয়েছে হৃদকে। যদিও এখনো ন্যাড়া মাথায় আছে, তবে 1.5 মাসে হৃদের চুলগুলো ½ ইঞ্চি চেয়ে কম আছে মাথায়। মাথায় বাম পাশে আঘাতের জায়গা সেলাই করা, সেলাইয়ের দাগও স্পষ্ট এ বর্ণের মতন করে ফুটে উঠেছে। রাদিফ চোখ ঘুরিয়ে হৃদকে দেখে বলল, শার্ট তো তোমার সাইজে এনেছিলাম ভাই, তুমি মোটা হয়ে গেছো। রাদিফের কথায় হৃদ কিছু বলবে তার আগে আয়ন হৃদকে বলল, আমি তোর কাপড়ের ব্যবস্থা করছি। হৃদ, তুই প্লিজ শান্ত হো। হুটহাট কিছু করতে যাস না প্লিজ। তুই এখনো অসুস্থ, তোর হসপিটালে থাকাটা জরুরি। আয়নের কথা না শোনার মতন করে বলল, তোকে জ্ঞান দিতে বলি নেই। আমার প্রয়োজন আমি বুঝবো, সর সামনে থেকে। আয়ন হৃদকে বাধা দিতে গেল। রাদিফও এগিয়ে আয়নের সঙ্গ ধরে হৃদের পট আটকে দাঁড়ালো। হৃদ মেজাজ হারিয়ে কক্ষে থাকা সেলফ ধরে টেনে উল্টে ফেলে চেঁচিয়ে উঠল সুফিয়া খানের উপরে। কন্ট্রোল করা রাগটা ধরে রাখতে না পেরে গর্জে উঠে বলল, আমি তোমার উপর ভরসা করেছিলাম আম্মু। ভেবেছিলাম আমার অনুপস্থিতিতে আমার বউয়ের খেয়াল তুমি রাখবে, অথচ তুমি রাখোনি। আমি জীবিত কিন্তু আমার বউ নিখোঁজ। সুস্থতার চেয়ে বউকে হারানোর পেন বেশি হচ্ছে আমার। তুমি বুঝবে আমার কষ্ট? হৃদকে উত্তর দেওয়ার মতন কোনো ভাষা এই মুহূর্তে সুফিয়া খানের নেই। তিনি কেমন গম্ভীর মুখে দাঁড়িয়ে ছেলেকে সুস্থ করতে গিয়ে যে ছেলের আমানতের খেয়াল রাখতে পারেননি তার আফসোস ওনারও হচ্ছে। মূলত ওনার একটা বারের জন্য মনে হয়নি ছেলে বিবাহিত হবার কথাও না। আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়নি দুইজনের। মায়া হৃদের সঙ্গে একই বাড়িতে বসবাসও করতো না, সেজন্য অভ্যাসে ছিল না ছেলের বউয়ের খোঁজ রাখা। কিন্তু এখন যখন ছেলের বউয়ের খোঁজ করতে গেল, তখন ছেলের বউয়ের খোঁজ পাওয়ার মতন কোনো পথই তিনি এই লন্ডন শহরে বসে পাচ্ছেন না। সেজন্যই তিনি ঠিক করলেন 2-1 দিনের মধ্যে বাংলাদেশে ফিরবেন মায়ের খোঁজে। অথচ তার আগেই কাঠগড়ায় দাঁড়াতে হলো ছেলের কাছে। হৃদ পুনরায় একইভাবে গর্জে উঠে বলল, যে ছেলেকে সুস্থ করতে তোমাদের দিনরাত এক করতে হয়েছে, সেই ছেলের সাথে আজ শেষ দেখা তোমাদের। যদি না আমি আমার বউকে গিয়ে হেফাজতে পাই, জীবনে দ্বিতীয়বারের মতন ছেলের মুখ দেখার সুযোগ তোমরা পাবে না আর। হৃদের কথায় দীর্ঘ সময় নীরবতা ভেঙে কথা বলল নিহাল খান। তিনি নিজেও ছেলের অপরাধী বলে এতক্ষণ চুপ করেছিলেন, কিন্তু এখন যখন ছেলেকে হারানোর ভয় হলো, তখন তিনিও হৃদকে বোঝাতে চেয়ে বলল, অ্যাক্সিডেন্টের পর তোমার অবস্থা খুবই খারাপ ছিল হৃদ। ওই অবস্থায় আমরা শুধু তোমার কথাই ভেবে লন্ডনে চলে এসেছিলাম।
তাছাড়া মায়ার পাসপোর্ট আমাদের হাতে ছিল না, আর না লন্ডনে আসার ভিসা। নিহাল খানকে বলতে না দিয়ে হৃদ বলল, তোমরা চাইলে এই 1.5 মাসের মধ্যে যে কোনো সময় আমার বউকে এখানে নিয়ে আসতে পারতে আব্বু। মায়ের পাসপোর্ট আসিফের কাছেই ছিল। তুমি জানতে আব্বু হাউ মাচ আই লাভ হার। তারপরে আমার বউকে কিভাবে একা ছেড়ে দিলে তোমরা? সে আমার আমানত ছিল তোমাদের কাছে, তাহলে অবহেলা করলে কিভাবে? হৃদের কথায় নিহাল খানের মুখ বন্ধ হয়ে যায় তক্ষুনি। হৃদ হাসপাতালের ইউনিফর্মে বেরিয়ে যেতে হৃদের পেছন পেছন রাদিফও দৌড়ালো ভয়ে। হৃদকে একা ছেড়ে দিলে যদি কোথাও কোনো অঘটন ঘটিয়ে ফেলে সে ভয়ে। সুফিয়া খান ছেলের চলে যাওয়ার দিকে তখনও গম্ভীর মুখে তাকিয়ে। এই মুহূর্তে ওনার মাথায় কি চলছে সেটা মুখ দেখে বোঝা দায়। 3 কবুলে মায়ার বিয়ে সম্পন্ন হয়ে যেতেই শরীফুল ইসলাম নাদিমের হাতে মায়ার কম্পিত ঠান্ডা হাতটা সঁপে দিল। 2 পরিবারের উপস্থিতিতে ঘরোয়া বিয়ে সম্পন্ন হয়েছে মায়া আর নাদিমের। বিয়েটা মায়ার ছোট ফুপির গ্রামের বাড়িতেই হলো। চেয়ারম্যান পরিবারের সদস্যরা বরযাত্রী সমেত মাত্র 2 গাড়িতে করে 15 জন সদস্য উপস্থিত হয়েছিল বিয়েতে। মায়ের গায়ে লাল টকটকে বেনারসি, 2 হাতে ভর্তি ল্যাপটনো মেহেদি, গায়ে তীব্র জ্বরে রাফাকে জড়িয়ে দাঁড়িয়ে, অন্য হাতটা নাদিমের হাতের উপরে। উপস্থিত সকলে মায়াকে নাদিমের হাতে সঁপে দিতে বউ বিদায়ের জন্য তাড়া দিল। মায়া হুহা কিছুই বলল না, কেমন পাথর মূর্তির ন্যায় সকলের সঙ্গে হাঁটল গাড়ি অবধি। মায়া বা রাফা তখনও দুজনকে চেপে দাঁড়িয়ে, কেউ কাউকে ছাড়তে নারাজ। বিদায়বেলায় মায়া নিজের পরিবারের কারোর সঙ্গে কথা বলল না, আর না চোখ আউড়িয়ে কাউকে দেখার চেষ্টা করল। সকলের চোখে পানি, বিশেষ করে মায়ার মা রেহানা বেগমের নিশ্চুপে কাঁদছে দূরে দাঁড়িয়ে। ওনার অসুস্থ মেয়েটাকে এক প্রকার গলায় পা দেওয়ার মতন করেই বিয়েটা দিয়েছিলেন সবাই। আল্লাহ জানে সবটা কিভাবে সামলাবে ওনার ছোট্ট মেয়ে। মাথায় 3 কবুলে মায়ের বিয়ে সম্পন্ন হয়ে যেতে শফিকুল ইসলাম নাদিমের হাতে মায়ের কম্পিত হাতটা সঁপে দিল। 2 পরিবারের উপস্থিতিতে ঘরোয়া বিয়ে সম্পন্ন হয়েছে মায়া আর নাদিমের। বিয়েটা মায়ের ছোট ফুপির গ্রামের বাড়ি থেকেই হলো। চেয়ারম্যান পরিবারের সদস্যরা বরযাত্রী সমেত 15 জন, মাত্র 2 গাড়ি করে 15 জন সদস্য এসেছিল। মায়ের গায়ে লাল টুকটুকে বেনারসি, মাথায় লাল দোপাট্টা, সিঁথিতে গোল্ডের টিকলি ঝুলছে, কানের ঝুমকো, গলায় স্বর্ণের হার, 2 হাতে 2টো স্বর্ণের চুড়িতে মায়ার সাদামাটা সাজ কমপ্লিট। অসুস্থ মায়া তীব্র জ্বরের তাপে মেকআপ করালো না কেউ। শুকনো ঠোঁটে ওই একটু লাল লিপস্টিক দিয়েছিল নাদিমের বড় বোন রূপা। অল্প সাজেও যেন মায়ার রূপ চকচক করল। ভেজা চোখ, লাল মুখের দুর্বলতা নুয়ে জড়িয়ে ধরে আছে রাফাকে। শরীফুল ইসলাম যখন মায়াকে নাদিমের হাতে সঁপে দেয় তখনও রাফাকে জড়িয়ে দাঁড়িয়ে। নাদিমের বড় বোন রূপা এগিয়ে গিয়েছিল মায়াকে ধরতে, কিন্তু মায়া বা রাফা কেউ কাউকে ছাড়ল না। এত মানুষের ভিড়েও মায়া 2 হাতের ভর্তি ল্যাপটানো মেহেদি, গায়ে তীব্র জ্বর, রাফাকে জড়িয়ে দাঁড়িয়ে, অন্য হাতটা নাদিমের হাতের উপরে। উপস্থিত সকলে মায়াকে নাদিমের হাতে সঁপে দিয়ে বউ বিদায় করার তাড়া দিল। মায়া হুহা কিছুই বলল না, কেমন পাথর মূর্তির ন্যায় সকলে একসঙ্গে হাঁটল বাড়ির গেট পেরিয়ে গাড়ি অবধি। মায়া বা রাফা তখনও দুজনকে চেপে দাঁড়িয়ে, কেউ কাউকে ছাড়তে নারাজ। এই নিয়ে অবশ্য বড়দের মাঝে দৃষ্টিকটুর
করেছিল, দুইজনকে আলাদাও করতে চেয়েছিল, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে গিয়েও মায়া বা রাফা কেউ কাউকে ছাড়ল না, বড়দের শাসনেও না। অবশেষে মায়ের সঙ্গে রাফাকেও দেওয়া হলো। মায়ের অসুস্থতার বিষয়টি বিবেচনা করেই সবাই এমন সিদ্ধান্ত নেওয়া। বিদায় বেলায় মায়া নিজের পরিবারের কারোর সঙ্গে কথা বলল না, আর না চোখ আউড়িয়ে কাউকে দেখার চেষ্টা করল। সকলের চোখেই পানি, বিশেষ করে মায়ের মা রেহানা বেগমের। নিশ্চোপ কাঁদছে দূরে দাঁড়িয়ে। ওনার অসুস্থ মেয়েটাকে এক প্রকার গলায় পা দেওয়ার মতন করেই বিয়েটা দিয়েছেন সবাই। আল্লাহ জানে সবটা কিভাবে সামলিয়ে উঠে ওনার ছোট মেয়েটা। বরের গাড়িতে মায়া রাফা দুইজনে পাশাপাশি বসে, মায়া ঢোলে রাফার কোমর জড়িয়ে কাঁধে মাথা ফেলে বসে। নাদিম শ্বশুরবাড়ির সকলের থেকে বিদায় নিয়ে মায়ের অপর পাশে উঠে বসতে বসতে কোমল চোখে নুয়ে পড়া মায়ের দিকে তাকালো। ততক্ষণে সামনে থেকে ড্রাইভারের সঙ্গে রূপার জামাই উঠে বসলো। গাড়ির লাইট কমিয়ে স্টার্ট দিতেই নাদিম নরম হাতে মায়ের হাত টানতে চাইলে মায়াকে নিজের কাঁধে শোয়াতে, কিন্তু নাদিমের হাত মায়ের বাহুল ছুঁতেই ঝাটকা মেরে ছিটকে ফেলল রাফা কেমন শক্ত গলায়। তৎক্ষণাৎ নাদিমকে শোধালো, মায়া অসুস্থ ভাইয়া, ও আমার কাছেই থাকুক। মায়ের শক্ত গলার কথা কেমন কপাল কুঁচকে আসে নাদিমের। মায়া অসুস্থ সেটা সে অনেকদিন আগেই শুনেছিল। শরীফুল ইসলাম বলেছিল ব্যাপারটা। সব জেনেও সে মায়াকে বিয়ে করছে, কারণ তার শখের নারী হচ্ছে মায়া। ভালোবাসার মানুষের অসুস্থতায় হাত ছেড়ে দেওয়ার মতন ছেলে সে নয়, বরং যত্নে আগলে রাখার মানুষ। ভালোবাসার মানুষের অসুস্থতায় তার হৃদয়টাও পুড়ছে। ইনশাআল্লাহ খুব দ্রুতই সে মায়াকে সুস্থ করে তুলবে, যত্ন সহকারে তার বুকে ঠাঁই দেবে। গ্রামে ইট পাথরের রাস্তা। বরযাত্রী দুটো গাড়ি পরপর রাস্তায় উঠল। বরের গাড়িটা পেছনে, সামনে নাদিমের পারিবারিক গাড়িটা এগিয়ে। ফুলে ফুলে সাজানো বরের গাড়িটা অনেকটাই পেছনে। অন্ধকার রাস্তায় চাঁদের দেখা নেই, আর না আছে রাস্তার মাথায় উঁচু দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের হলুদ আলো। অন্ধকার রাস্তায় গাড়ির হেডলাইটের আলোয় আলোকিত রাস্তা। পরিবেশ শীতল, ঠান্ডা হাওয়া বইছে বাইরে, আর রাস্তায় কুকুরগুলো ঘেউ ঘেউ শব্দ করছে থেকে থেকে। সকাল 7:45 ঘরে জনমানবহীন রাস্তায় কেমন মধ্যরাতের নিশি লেগে আছে। এমন রাস্তায় সাই সাই করে ধুলো উড়িয়ে হঠাৎই বরের গাড়ির মুখোমুখি হলো পরপর তিনটি গাড়ি। তিনটিতে দুটো গাড়ির জিপ, একটি কালো মার্সিডিজ। আকস্মাৎ ঘটনায় গাড়ির তাল সামলাতে না পেরে অ্যাক্সিডেন্টের ভয়ে দুই হাতে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি থামালো ড্রাইভার। গাড়ির ভেতরে থাকা মায়া রাফা দুইজনেই সামনে ঝুঁকে পড়লে দ্রুততায় দুইজনকে দুই হাতে জাপটে বাঁচালো নাদিম। তারপর গাড়ির ভেতরে থাকা সবাই অল্প স্বল্প ব্যথা পেল। নাদিম হাতে ব্যথা পেয়েও মায়া রাফাকে দুই হাতে ধরে ড্রাইভারের থেকে জানতে চাইল কি হয়েছে। তার আগে গাড়ির স্বচ্ছ গ্লাসের ভেতর থেকে চোখে পড়ল পরপর তিনটি গাড়ি থেকে লাফিয়ে নামা দলবরদের। এই রাতে ডাকাতের ভয়ে নাদিম দুই হাতে আলগে নিল রাফা আর মায়াকে। যদিও রাফা নাদিমের হাতটা ছিটকে ফেলতে গেলেও বাইরের ডাকাতের দলের হইচয়ে মায়াকে নিয়ে ভয়ে সিটিয়ে গেল গাড়িতে। গাড়ি থামলো কি থামলো না সে তার আগেই
তার আগেই চলন্ত জিপ থেকে লাফিয়ে নামলো হৃদ। হিংস্রত চেহারায় চোয়াল শক্ত করে তেড়ে বরের গাড়ির দিকে যেতে যেতে পাশে থাকা ছেলেটির হাত থেকে হকি স্টিক ছিনিয়ে নিল। দুই হাতে গায়ের জোরে প্রথমেই বাড়ি মারল ড্রাইভারের মুখোমুখি গ্লাসটাতে। ঝরঝর করে সীসার মতন গ্লাসটি ভেঙে যেতেই আঘাতপ্রাপ্ত হলো ড্রাইভার সহ নাদিমের দুলাভাই। ভয়ে পেছন থেকে চেঁচিয়ে উঠল রাফা। কারোর কিছু করার আগেই হৃদ পরপর আক্রমণ চালায় নাদিমের বসে থাকা পাশের গ্লাসে। অসংখ্য কাচের টুকরো গাড়ির ভেতরে আছড়ে পড়তেই গাড়ির ভেতরে সকলেই চেঁচিয়ে উঠল। মায়া তখনও বেঘোরে রাফার কাঁধে ঢলে হুঁশে আছে, তবে উপস্থিত পরিস্থিতি দেখার মতন সচ্ছলতা নেই। শরীর নুয়ে তরতর করে কাঁপছে তীব্রতর। কানে আসছে ডাকাত দলের হামলার করার খবরটি। তারপরও মাথা উঠিয়ে দেখতে চাইল না ভয়ে, বরং রাফাকে জড়িয়ে আরো সিটিয়ে গেল সে। মায়া রাফা দুজনেই কাঁদছে। বয়স্ক ড্রাইভার আকুতি মিনতি করছে এত মানুষ দেখে। নাদিম আর তার দুলাভাই গাড়ি থেকে বেরিয়ে কিছু করার সুযোগ পাচ্ছে না। চারপাশ থেকে ছেলেরা দা, হকি স্টিক, ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে। এই ভয়ে ভয়ে রূপার স্বামী কল লাগালো চেয়ারম্যান শ্বশুরের কাছে। রিসিভ হতে ওপাশ থেকে কথা বলবে তার আগেই বিরতিহীন হৃদের আক্রমণে মুঠোফোনটি ছিটকে পড়ল গাড়িতে। হৃদের হুঙ্কার ছাড়া চিৎকারে গায়ে পশম দাঁড়িয়ে যাওয়ার মতন। হকি স্টিক তুলে একের পর এক গাড়ির কাছে ভয়ঙ্কর হিংস্রতা। হুঙ্কারে চিৎকারে আওড়ালো হৃদ। আমি বলেছিলাম আমার সাথে বেইমানি করবি না, তারপরও কেন করলি বেইমানি? কেন আমার অসুস্থতার সুযোগ নিয়ে অন্যের বউ হয়ে গেলি? কেন? পুনরায় একই ভঙ্গিতে হৃদের প্রাণপূর্ণ শক্তিতে অপর জানালার কাছে বাড়ি দিতে দিতে চিৎকার করলো মায়ার নাম নিয়ে। মায়া, কেন করলি বেইমানি? কেন? হৃদের হুঙ্কারের চিৎকারে সঙ্গে পরপর গ্লাস ভাঙার শব্দ যেন ঝংকার তুলল চারপাশে। হৃদের হিংস্রতার কথাগুলো বলতে বলতে হৃদ দুই হাতে আবারও বাড়ি বসালো দরজায়। ঝরঝরে গ্লাস ভেঙে যেতে হৃদের চোখে পড়ল গাড়িতে বসা রাফার দিকে। এক হাতে হকি স্টিক চেপে অপর হাতে তৎক্ষণাৎ গাড়ির দরজা টেনে খুলল। লক করা দরজা খুলতে না পেরে পরপর দুই হাতে আঘাত করল দরজাতে। টেনে হিঁচড়ে হৃদ গাড়ির দরজা ভেঙে রাফাকে টেনে ছিটকে ফেলল মায়ার থেকে। রাফা হৃদের পায়ের কাছে মুখ থুবড়ে পড়তেই হৃদ আতঙ্কিত মায়ার হাতে থাবা বসালো বের করতে, কিন্তু অপর পাশ থেকে নাদিম মায়ার হাত টানলো বাঁচাতে চেয়ে। মুহূর্তেই হৃদের মস্তিষ্কে আগুন লাগার মতন তিলবিলিয়ে উঠল টিরটির করে। হৃদের চোখে পড়ল মায়ের পাশাপাশি নাদিমকে বর সেজে বসে থাকতে। তার হিংস্রতায় দাউ দাউ করে জ্বলে উঠল যখন দেখল নাদিম মায়ার বাহু টেনে গা ঘেঁষে বসে আছে। হাতের হকি স্টিকটা ফেলে দিয়েই মুহূর্তেই থাবা বসালো নাদিমের কলারে। এক হাতে মায়ের বাহু, অপর হাতে নাদিমের কলার চেপে গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করলো দুইজনকে। নাদিম গাড়ি থেকে বের হলো কিনা তার আগেই হৃদ নাদিমকে গাড়ির সঙ্গে চেপে হাতে শক্ত পিঠে কোনোই চাপল নাদিমের গলায়। হিংস্রতায় হুঙ্কার ছেড়ে রক্তাভ চোখে রি করে বলল, কিরে হারামির বাচ্চা, আমি থাকতে আমার বউকে কেমনে বিয়ে করলি? খবর নেস নাই এই নারী আমার ছিল? তাহলে তুই আসলি কোথা থেকে? জানে ভয় নাই, মরার পাক গজাইছে? তোর বাপের কয় ছেলে নিয়ে ঘোরে? তোরে বুঝি বলি দেওয়ার জন্য পাঠাইছে হৃদ খানের বউকে বিয়ে করতে? হিংস্রতায় হৃদের চোখে মুখে উপচে পড়ার মতন
নাদিমের সর্বাঙ্গ কাঁপল হৃদের হিংস্রতার প্রকাশতা দেখে। গায়ে দুইজনের সাদা পাঞ্জাবি জড়িয়ে, রক্তের ছিটা দুইজনের গায়েই বহমান। তবে হৃদের গায়ে সাদা পাঞ্জাবিতে যেমন ঘামে ভিজে শরীরে লেপ্টে আছে, অতিরিক্ত রাগে হাতের রগ ফুলে টনটনে। নাদিম হৃদের চেহারা দেখে চোখ বুলাতে ভয় পেল। হৃদ খানকে সে চিনে, এর আগেও 2 বার দেখেছিল মায়ের বড় বোনের মুক্তার বিয়েতে। তবে হৃদের সঙ্গে মায়ের সম্পর্ক কি ছিল সেটা তার অবগত নয়। জানলে হয়তো সে এই বিয়েটা করতো না, কিন্তু এখন দুইজনের বিয়ে হয়ে গেছে। মায়া তার বউ, সে মরলে অন্তত বউয়ের সম্মান বাঁচাবে। হৃদের ভয়ে নাদিমের শরীরের ঘাম ঝরে গেল। আশেপাশে 30-40টার মতন ছেলেপেলে ঘিরে দাঁড়িয়ে। ড্রাইভার আর তার দুলাভাই ছেলেগুলোর হাতে বন্দী, কিছু করার মতন তাদের হাতে উপায় নেই। তারপরও নাদিম অসুস্থ মায়াকে দেখল মাথা নুয়ে কাঁদতে ভয়, অথচ হৃদ এক হাতে মায়ের বাহু ধরে অপর হাতে নাদিমের গলা চেপে দাঁড়িয়ে। নাদিমের ব্যথিত গলায় হৃদের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা না করে বরং মায়াকে বাঁচাতে চেয়ে সে আকুল স্বরে বলল, মায়াকে ছেড়ে দিন প্লিজ, ও অনেক অসুস্থ, আপনি বরং আমার সাথে কথা বলুন। হৃদের রাগে ঘি ঢালার মতন কাজ করলো নাদিমের কথা। তার নারীকে বিয়ে করে তাকে বলছে তার বউকে ছেড়ে দিতে। হৃদ হিংস্রতায় দাঁত পিষে রাগে রিরি করে বলল, দরদ দেখাস? দরদ? তোর দরদের তেজ আজ আমিও মারবো। জান দিতে পারবি এ নারীর জন্য? পারবি? আমি কিন্তু জান নিতেও পারবো এ নারীর জন্য, দেখবি, দাঁড়া। কথা বলতে বলতে হৃদ হুঙ্কার ছাড়ার মতন সঙ্গে সঙ্গে ডাকলো আসিফকে। আসিফ, আসিফ। সঙ্গে সঙ্গে আসিফ দৌড়ে আসার মতন একটা হকি স্টিক নিয়ে আসলো। থাবা বসানোর মতন ছিনিয়ে নিল, আঘাত বসালো নাদিমের মাথায়। হৃদের এলোমেলো হাতে নাদিমকে আঘাত করতে দেখে ড্রাইভার আর নাদিমের দুলাভাই আঁতকে উঠল ভয়ে। এইভাবে মারতে থাকলে নাদিম মারা যাবে নিশ্চয়। তাই দুইজনে নিজেকে ছাড়াতে চেয়ে চিৎকার করলো নাদিমকে বাঁচাতে, কিন্তু পাছে হৃদের ছেলেপেলের হাতে বন্দি পড়ল তারাও। অথচ নাদিমের চিৎকারে শান্ত পরিবেশের অশান্ত হয়ে উঠল মুহূর্তে। নাক, মুখ, হাত, কপাল, সর্বাঙ্গ ফেটে রক্ত ঝরল চুইয়ে চুইয়ে। মায়া হৃদের উপস্থিতি টের পেয়েছিল গাড়িতে বসে, কিন্তু হৃদের হিংস্রতা আর নিজের তীব্র অপরাধবোধে আগাতে পারেনি এতদিন পর স্বামীকে সুস্থ পেয়েও। এখনকার গল্পটা ভিন্ন। এখানে মায়া বেঈমান নারী। তাই মায়া হাতে করার মতন কিছু ছিল না। এই মুহূর্তে নাদিমকে মার খেতে দেখেও মায়া কিছু বলতে বা করতে পারল না। আর না জায়গা থেকে নড়াচড়া করল। নাদিমকে রক্তাক্ত করে যখন হৃদের মন ভরল না, তখন পুনরায় চিৎকার করে বলল, আসিফ, আমার বন্দুক দে। বলতে বলতে হৃদ নিজে তেড়ে গেল আসিফের দিকে। থাবা মেরে আসিফ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে মুহূর্তেই 2 হাতে টেনে ট্রিগার অন করল নাদিমের দিকে এগোতে এগোতে। নাদিমের দুলাভাই আহাজারি চিৎকার করে উঠল যখন দেখল হৃদকে বন্দুক হাতে নাদিমের দিকে যেতে। তিনি মায়ের কাছে নাদিমের জীবন বাঁচাতে সাহায্য চাইলে মায়া ফুঁপিয়ে শব্দ করে কেঁদে উঠল ভয়ে। মায়ের কান্নায় হৃদের কানে যেতেই হৃদ পথ ঘুরে যায়। নাদিমের দিকে তেড়ে যাওয়ার পথ মায়ের দিকে ঘুরে যায়। এক হাতে মায়ের বাহু টেনে ঠাস করে গাড়িতে ঠেকালো পিঠ। মায়ের পিঠে ব্যথা কুঁকড়ে উঠতেই হৃদ শক্ত হাতে মায়ের গলা চেপে মুখের ভেতর বন্দুক ঠেকিয়ে হিংস্রতায় গর্জে উঠে রাগে রিরি করে বলল, মেরে দেই মেরে, বুক কাঁপে নাই, জানের ভয় নাই? কত বড় কলিজা নিয়ে ঘুরিস তুই? আমার বউ হয়ে অন্যের নামে কবুল বললি কিভাবে? আমার কথা মনে আসে নাই? আমি ফিরবো তুই জানতি না? আমার অসুস্থতার সুযোগ নিয়ে অন্যের বউ হয়ে গেলি? তোর বউ
হওয়ার শখ? বউ? বাসর করবি জামাইয়ের লগে? বাসর? তোর জামাইকে মেরে তোকে বিধবা বানিয়ে তারপর যাব আমি। কি ভেবেছিস আমি ফিরবো না? মরে গেছি? দেখ তোর জম হয়ে ফিরে এসেছি। এবার তোকে কে বাঁচাবে আমার থেকে? তোর জামাই? ওয়েট। হিংস্রতায় হৃদ হিতাহিত জ্ঞান হারিয়ে অজ্ঞাত হয়ে পড়ল। সে যেন নিজের মধ্যেই নেই। বিয়ে করা বউ তার ভালোবাসার মানুষ। সেই বউকে যখন অন্য কেউ জড়িয়ে বসে থাকে তখন দুনিয়া ধ্বংস করার মতন আগুন জ্বলে ওঠে ভেতরে। সবকিছু ভেঙে গুঁড়িয়ে দেওয়ার মতন তোলপাড় হয় মনে। আজ সে সঠিক সময়ে না আসলে তাহলে কি করতো তার বউ? অন্যের বাসরে ঘোমটা দিয়ে অপেক্ষা করত দ্বিতীয় স্বামীর জন্য? নিজের মনস্তাত্ত্বিক ভাবনায় খিচে পায়ের রক্ত মাথায় উঠে গেল হৃদের। দপদপ করে শিরা উপশিরা জ্বলল হিংস্রতায়। তার বউ তাকে জীবিত রেখে আরেকটা বিয়ে করে ফেলেছে, সেটা যেন মানতে পারছে না সে। রাগে হিংস্রতায় জ্ঞান হারিয়ে হাতের বন্দুকটা মায়ের মুখ থেকে বের করে নাদিমের দিকে তাক করে গুলি করতে চাইলে মুহূর্তে হাত টেনে ধরে মায়া। খোলা আকাশে গুলি ছুড়ে যেতেই হৃদের হিংস্রতা দ্বিগুণ প্রকাশ পায়। মুহূর্তের মাঝে মায়ের গালে থাপ্পড় পড়ল রাগে। পরপর একইভাবে দ্বিতীয় থাপ্পড় বসাতে বসাতে বলল, স্বামীর জন্য দরদ দেখাস? এত ভালোবাসা তোর? তাহলে আমার সাথে নাটক করলি কেন? তোরে বলেছিলাম না আমার সাথে বেইমানি না করতে? তাহলে কেন করলি? আমাকে সস্তা পেয়েছিস এই জন্য? কথাগুলো বলতেই হৃদ পরপর আরও একটা থাপ্পড় বসালো মায়ের অপর গালে। মায়ের মাথার টিকলি, গলার হার, দোপাট্টা টেনে ছিঁড়ে ফেলতে ফেলতে হৃদ একইভাবে বলল, এসব কি পড়েছিস তুই? খোল সব। আমি কি ভালোবাসতাম না তোকে? কেন অন্যের বউ হতে গেলি? কেন আমার ভালোবাসাটাকে হারাম করে দিলি? কেন বিয়ে করলি? মরে যেতি তারপরও এই বিয়ে করলি কেন তুই? মায়া ঠোঁটে লিপস্টিক লেপ্টে পাঞ্জাবির হাতা দিয়ে হৃদ ডলে পরিষ্কার করতে করতে বলল, এই লিপস্টিক কার জন্য পরেছিস তুই? জামাইয়ের জন্য? আমি আদর করতাম না তোকে? তাহলে কেন বউ সাজতে গেলি? তোর সাজ তো আমার জন্য ছিল। তাহলে সেখানে কেন অন্য কাউকে আসতে দিলি? এই শাড়ি এই ছেলে দিয়েছে না তোকে? খোল এটা, খোল। বলতে বলতে হৃদ দুই হাতে থাবা মারল মায়ের গায়ের ব্লাউজ টেনে খুলতে চাইলে মায়া ইজ্জতের ভয়ে তৎক্ষণাৎ দুই হাতে হৃদকে জাপটে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠে আকুল স্বরে বলল, প্লিজ আমাকে অসম্মান করবেন না এতগুলো মানুষের সামনে। আমি আপনার থেকে অনেক দূরে সরে যাব আর আসবো না সামনে। তারপরও আমাকে অসম্মান করবেন না প্লিজ। আপনার পায়ে পড়ছি আমি, দয়া করুন প্লিজ। মায়ের কথাগুলো শেষ হতে হতে হৃদ মায়াকে ছিটকে নিজের থেকে দূরে সরিয়ে ফেলতে ফেলতে বলল, তুই নোংরা হয়ে গেছিস। তোর শরীর নোংরা হয়ে গেছে। এই শরীরে অন্য পুরুষের ছোঁয়া লেগে আছে। তাই এই শরীর নিয়ে কখনো আমাকে ছুঁতে আসবি না। আমার জন্য তুই অপবিত্র হয়ে গেছিস। তোকে। হৃদের কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে হৃদের ওপর আক্রমণ করল কেউ। হৃদ বুঝে ওঠার আগেই জুয়ের বাবা সাজিদুল ইসলাম হৃদের কাঁধ টেনে মুখে বারবার ঘুষি বসাতেই বামে ঝুঁকে গেল হৃদ। মায়া আঁতকে উঠে সাজ্জাদুল ইসলামকে থামাতে চাইলে তিনি মায়াকে হাতে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে ফেলে পুনরায় হৃদকে ধরতে যাবে তার আগে হৃদ ওনার হাতে পেঁচিয়ে মুড়িয়ে পরপর ঘুষি বসালো জুয়ের বাবা সাজিদুল ইসলামের মুখে। মায়ের চিৎকার আর থমথমে পরিবেশে সকলেই থমকে দাঁড়িয়ে গেল। বরের গাড়ি ডাকাত পড়েছে খবরটা শুনে সাজিদুল ইসলামের সঙ্গে মায়ার পরিবারের সকলেই লাঠিসোঁটা নিয়ে এসেছিল টর্চ হাতে হাতে। মায়ের বাবা মা, ফুপা ফুপিরা, জুয়ের মা সকলেই থমকে আছে উপস্থিত পরিবেশ দেখে। হৃদের হাতে বেদম মার। সাজিদুল ইসলামকে খেতে দেখে চিৎকার করে এগিয়ে গেল
জুই ও জুইয়ের মা। মুহূর্তে সাজিদুল ইসলামের ওপর মা মেয়ে দুইজনেই আড়াআড়ি ভাবে পড়ে গেল বাঁচাতে চেয়ে। আসিফ বাধ্য হয়ে এগিয়ে এলো হৃদের দিকে। ছেলেপেলেদের নিয়ে হৃদকে দুই হাতে জাপটে ধরে আটকালো, মায়ের পরিবারকে আঘাত করতে না দিয়ে। কারণ হৃদ মায়ের পরিবারকে আঘাত করার দৃষ্টিকটু দেখাচ্ছে তাই। এই মুহূর্তে মায়ের বাবাও যদি সাজিদুল ইসলামকে বাঁচাতে চেয়ে এগিয়ে আসতো তাহলে তিনিও রেহাই পেতেন না হিংস্র হৃদের হাত থেকে। তিনি চোখ মুখ শক্ত করে হৃদের দিকে তাকিয়ে তারপর চোখ ঘোরালো রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা নাদিমের দিকে। পাশে তার ভাই সাজিদুল ইসলামকে জড়িয়ে জুই ও সাবিনা বেগম। হৃদ নিজেকে টেনে সবার থেকে ছাড়িয়ে নিতে নিতে উপস্থিত সকলের সামনে মায়াকে উদ্দেশ্য করে বলল, জীবনে একই ভুল আমি দ্বিতীয়বার রিপিট করি না। তোর বিয়ে করার শখ না, থাক তুই তোর স্বামী নিয়ে। আমি সেই নারীর দিকে ঘুরে তাকাবো না যেই নারী আমি জীবিত অবস্থায় অন্য কারোর হাত ধরে। জীবনে একা থাকবো, তারপরও তোকে চাই না। বেঈমান প্রতারক নারী তুই। আমার ঘৃণার লিস্টে তুই প্রথমে, মনে রাখিস।